হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে অফিসিয়াল গ্যাজেট, সেই অফিসিয়াল গ্যাজেট গতকাল 6 আগস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। আজ হচ্ছে 7 আগস্ট। আমরা যেমনটা তোমাদের বলেছিলাম যে আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই কিছু একটা ভালো খবর আসবে। তোমরা যারা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো প্রত্যেককে বলেছিলাম, কমেন্টেও বলেছিলাম আর ক্লাসেও বলেছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা চলে আসবে এবং তোমাদের এখান থেকেই এতদিন পর্যন্ত যারা প্রিপারেশন শুরু করেছিলে তারপর অনেকেই নোটিফিকেশান না আসার জন্য ঝিমিয়ে পড়েছিলে, তাদের বলবো যে এরপর কিন্তু নোটিফিকেশান আসবে এবং তোমাদের প্রিপারেশনটা জোরদার করতে হবে। ঠিক আছে, তাই আমরা এরপর ক্লাস প্রত্যেক দিন কন্টিনিউ থাকবে। মাঝে মধ্যে আমাদের অফ হচ্ছিল, কিন্তু আর অফ করব না। ঠিক আছে, আজ আমরা করব 45 নাম্বার ক্লাস। প্রত্যেক দিন 25টা করে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে মিলিয়ে মোট 25টা করে প্রশ্নোত্তর করছি। তো অবশ্যই মন দিয়ে দেখবে প্রত্যেক দিন এবং লাস্ট পর্যন্ত প্রত্যেক দিন ক্লাসটা করবে। সন্ধ্যে 7টার সময় আমাদের ক্লাসটা আমাদের চ্যানেলে আপলোড হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমরা একটা পেড গ্রুপ খুলেছি। ঠিক আছে, এসএসসি গ্রুপ সিডি পেড ব্যাচ, এটা তোমাদের জন্য করেছি। তো তোমরা যদি জয়েন হতে চাও, সেখানে গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে 30 নম্বরের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য সমগ্র স্টাডি ম্যাটেরিয়াল আমরা সেখানে তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করব। এমনকি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট আমাদের পাবে তোমরা। ঠিক আছে, তোমরা আমাদের ফুল সাপোর্ট পাবে, সঙ্গে দরকার পড়লে কিছু কিছু ক্লাস দেব। ঠিক আছে, তো অবশ্যই যদি জয়েন করতে চাও খুবই হেল্পফুল হবে তোমাদের এই যে ব্যাচটা। তো আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, সমস্ত ডিটেলস তোমাদের পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে নিও। চলো তাহলে দেরি না করে শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্নে চলে যাব আমরা। কি আছে দেখো, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? অতি সহজ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসছে। ডাব্লিউবিসিএস পরীক্ষায়, প্রিলিমসে এসছে, মেন পরীক্ষায় এসছে, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। তো হিউয়েন সাং কার সময়কালে ভারতে এসেছিলেন? অতি সহজ একটা প্রশ্ন, কারেক্ট আনসার হয়ে যাবে হর্ষবর্ধন এর সময়কালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। এই যে হিউয়েন সাংয়ের হ এবং হর্ষবর্ধনের হ, এখান থেকে খুব সহজে এই দুটো রিলেট করে তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, একটা প্রশ্ন হচ্ছে যে হর্ষবর্ধন 630 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ শাসন করেছিলেন। ঠিক আছে, হর্ষবর্ধন কয়েকটা গ্রন্থ লিখেছিলেন। যদি তোমরা পারো তো কমেন্টে জানিয়ে দেবে যে হর্ষবর্ধনের লেখা দুটি বইয়ের নাম কে কে পারে দেখব। কে পারে হর্ষবর্ধনের লেখা দুটি বইয়ের নাম কমেন্টে লিখতে, কে পারবে দেখব। তাহলে হিউয়েন সাং একজন বৌদ্ধ ভিক্ষুক, চীন থেকে চীনা পরিব্রাজক ভারতে এসেছিল এই সময়কালের মধ্যে। এবং আরেকটা প্রশ্ন থাকে যে ফা হিয়েন কার সময় ভারতে এসেছিল? ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কার সময় ফাহিয়েন? দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় ফাহিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় ফাহিয়েন। চলে যাও পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে আমরা যাব। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত জেলার নাম কি? এমন একটা জেলা, যে জেলা হচ্ছে ভারতের প্রথম জেলা যেটা সম্পূর্ণ সৌরবিদ্যুৎ দ্বারা সমগ্র জেলাটা পরিচালিত হচ্ছে, সেই জেলার নাম কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা দাদরা এবং দাদরা অ্যান্ড যে নগর হাভেলি, দাদরা এবং নগর হাভেলির যে 3টে জেলা আছে, সেই 3টি জেলার মধ্যে একটা জেলা হচ্ছে দিউ। সেই দিউ জেলাতেই মোট 9.58 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে, এবং সেটা দিয়ে পুরো জেলাটা কভার হচ্ছে। এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, একেবারে ছোট্ট ছোট্ট দ্বীপ এবং খুব ছোট জেলা, সেই জন্যই সম্ভবপর হয়েছে। বড় বড় জেলা কিন্তু এগুলো সম্ভবপর এত সহজে এক্ষুনি কিন্তু এগুলো সম্ভব নয় সৌরবিদ্যুৎ দ্বারা। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি রাজ্য পরিষদে প্রতিনিধিত্ব করে? প্রশ্নটা কি বলছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি রাজ্য পরিষদে প্রতিনিধিত্ব করে? রাজ্য পরিষদ বলতে কি, আমাদের লোকসভা রাজ্যসভাকে এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সাধারণত সেন্ট্রাল কেন্দ্র দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা শাসিত হয়, তাই সেখানে কিন্তু লোকসভায় বা রাজ্যসভায় মেম্বার সাধারণত থাকে না। তো এখানে হচ্ছে পুদুচেরি,
বা যার আগে নাম ছিল পন্ডিচেরি, সেটাতে কিন্তু পুদুচেরি রাজ্যসভাতে প্রতিনিধিত্ব করে বা রাজ্য পরিষদে প্রতিনিধিত্ব করে পুদুচেরি। এরকম আরও দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, যেটা হচ্ছে দিল্লি। দিল্লি থেকেও মেম্বার রাজ্যসভাতে রয়েছে। আরেকটাও হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা থেকেও মেম্বার রাজ্য পরিষদে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে। 4 নম্বর প্রশ্ন আমরা যাব, ভারত জাতীয় যোগ দিবস 10 বছর পূর্তি উপলক্ষে কোন শহরকে জাতীয় আয়োজক হিসেবে নির্বাচিত করেছে? তো ভারতের জাতীয় যোগ দিবস 10 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে মনে হচ্ছে না 16 সালে রাষ্ট্রসংঘে 21শে জুন দিনটাকে আন্তর্জাতিক বা জাতীয় যোগ দিবস হিসেবে পালনের জন্য তিনি সেখানে একটা আহ্বান করেছিলেন। তো সেখান থেকে এখনও 10 বছর পূর্তি হয়েছে এই যোগ দিবসের, জাতীয় যোগ দিবস। তো এটা হচ্ছে বিশাখাপত্তনম শহর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, বিশাখাপত্তনম শহরটিকে জাতীয় আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই যে 10 বছরের পূর্তি, এটা জাতীয় আয়োজক হচ্ছে বিশাখাপত্তনম। 5 নম্বর, দেওরাইয়ের যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে নিচের কে পরাজিত হয়েছিল? ঔরঙ্গজেবের কাছে কে পরাজিত হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? দেওরাইয়ের যুদ্ধটা হয়েছিল যে শাহজাহান এবং মোগল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে যে উত্তরাধিকারের জন্য যে যুদ্ধ, সেটাই হচ্ছে দেওরাইয়ের যুদ্ধ। ঠিক আছে, এই দেওরাইয়ের যুদ্ধটা হয়েছিল 1659 সালে। সেই দেওরাইয়ের যুদ্ধের একটা অংশ ছিল, উত্তরাধিকার যুদ্ধের একটা অংশ ছিল দেওরাইয়ের যুদ্ধ। এখানে দারাশিকোর সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ হয়, যেখানে ঔরঙ্গজেব তার ভাই দারাশিকোকে পরাজিত করে, দারাশিকোকে পরাজিত করেছিল। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ভারতে ইউনিয়ন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব কার্যাবলী নির্ধারণ করা হয়েছে? কি বলছে? ইউনিয়ন মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, আর রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেমন আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঝাড়খণ্ডে আছেন জেপিএসসি। ঠিক আছে, তো কোন আর্টিকেলে দায়িত্ব কার্যাবলী নির্ধারণ করা হয়েছে? আর্টিকেল হচ্ছে 320তে। আর্টিকেল 320-র 1 নম্বর ক্লোজে দেখতে পাওয়া যাবে যে ইউপিএসসির এদেরকে বলা হয়েছে যে ইউপিএসসি এবং পিএসসির মাধ্যমে যে নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টে, সেই নিয়োগের পরীক্ষাগুলো নিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে হবে। ঠিক আছে, এটা বলা হয়েছে। 7 নম্বরে আমরা চলে যাব। 7 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, নিচের কোন রোগটি ল্যাশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়া বা পরজীবীর কারণে ঘটে থাকে? ল্যাশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়া কোনটা ল্যাশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়ার কারণে ঘটে থাকে? কারেক্ট আনসার হবে কালাজ্বর। কালাজ্বর যে রোগটা, এটা ল্যাশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়ার কারণে ঘটে থাকে। চিকুনগুনিয়া ভাইরাস, পোলিও হচ্ছে ভাইরাস, ম্যালেরিয়াটা হচ্ছে প্লাজমোডিয়াম। ম্যালেরিয়াটা কি রকমের প্রোটোজোয়া? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম। চলে যাব 8 নম্বর প্রশ্নে, রাষ্ট্রসংঘ কত বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে? রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। তো এই যে ইউনাইটেড নেশন 2026 সালকে কি বলেছে? 2026 সালকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে। 9 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান বা ন্যাচারাল গ্যাস? সেই ন্যাচারাল গ্যাসের প্রাথমিক উপাদান কোনটা? ন্যাচারাল গ্যাস বলতে কি, যেমন ধান খেতে যেসব গ্যাসগুলো অটোমেটিক প্রাকৃতিক কারণে তৈরি হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল গ্যাস। সেই ন্যাচারাল গ্যাসের মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই ধরনের হাইড্রোকার্বনযুক্ত মৌলগুলো থাকে। তো ন্যাচারাল গ্যাসের মধ্যে সবচেয়ে প্রাথমিক উপাদান হচ্ছে মিথেন। সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? মিথেন। ন্যাচারাল গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে মিথেন। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 10 নম্বর প্রশ্ন দেখব, ওয়েনিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? জলপ্রপাতের নাম হচ্ছে ওয়েনিয়া জলপ্রপাত। ওয়েনিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ওয়েনিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হয়ে যাবে ওয়েনিয়া জলপ্রপাতটা মেঘালয় রাজ্যে অবস্থিত। মেঘালয় রাজ্যে অবস্থিত। 11 নম্বর প্রশ্নে যাব আমরা। নিচের কোন সময়ে কোয়াড্রেন্টিডস নামক উল্কাবৃষ্টি সাধারণত পৃথিবী থেকে দেখা যায়? কোন সময়ে কোয়াড্রেন্টিডস নামক উল্কাবৃষ্টি সাধারণত পৃথিবী থেকে দেখা যায়? এটা ডিসেম্বর জানুয়ারির সময়কালে, ধরে নিতে পারো জানুয়ারিটাই আমি ধরে নিচ্ছি। এটা হচ্ছে বার্ষিক উল্কাবৃষ্টি। জানুয়ারি মাসের সময় প্রত্যেক বছরই এটা সাধারণত ঘটে থাকে। তো ডিসেম্বর জানুয়ারির সময়কালে কোয়াড্রেন্টিডস নামক উল্কাবৃষ্টি সাধারণত পৃথিবীতে হয়ে থাকে। ঠিক আছে, কোয়াড্রেন্টিডস। নেক্সট আমরা চলে যাব। নেক্সট কি আছে দেখব। বারো নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে কোন দিনটা পালিত হয়? কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব তামাক বিরোধী? 31শে মে প্রত্যেক বছর বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে। 31শে মে প্রত্যেক বছর বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে। ঠিক আছে, এটা 1968 সাল থেকে প্রত্যেক বছর হু দ্বারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু দ্বারা প্রত্যেক বছর পালন করা হচ্ছে। হু প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে। আর এর ডিরেক্টর জেনারেল রয়েছেন টেড্রস আধানন। 13 নম্বর হচ্ছে, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হচ্ছে 3টি স্তর। প্রথমেই হচ্ছে গ্রাম পঞ্চায়েত, প্রথম স্তর গ্রাম পঞ্চায়েত। সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতি, এটা মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি। 3 নাম্বার স্তরটা হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ। তাহলে মধ্যবর্তী স্তর কোনটা? পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যবর্তী স্তর। 14 নম্বর প্রশ্নে আমরা যাব। প্রথম ইংরেজ কারখানাটি 1651 সালে ড্যাশ নদীর তীরে স্থাপন করা হয়েছিল। 1651 সালে ইংরেজরা, তার আগেও একবার এসেছিল। এর আগেও গুজরাটের তারা প্রথমে এসেছিল। তারপর প্রথম পশ্চিমবঙ্গে নির্মাণ করছে, হুগলি নদীর তীরে প্রথম তারা কারখানা নির্মাণ করছে 1651 সালে। 15 নম্বর প্রশ্ন, সিডবি এর পূর্ণরূপ কি? সার্ভিস ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সার্ভিস ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের ক্ষুদ্র বিনিয়োগ উন্নয়ন ব্যাংক। ভারতের ক্ষুদ্র শিল্প, এটা হবে 4 নম্বর। কারণ এখানে একটু ভুল হয়েছে। এটা ইংলিশে নাম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ, মানে যেগুলো ক্ষুদ্র ইন্ডাস্ট্রিজকে, ব্যবসাকে, ক্ষুদ্র ব্যবসাকে মানে সাহায্য করে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে সিডবির পুরো নাম। ঠিক আছে, তাহলে এখানে বাংলা হয়ে গেছে, এটা ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক। পরীক্ষাতে এরকম কিন্তু বাংলাতে থাকবে না, ইংরেজিটাই লেখা থাকবে। আমার এখানে টাইপিংয়ের সময় এটা কোনো কারণে হয়েছে। ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক হচ্ছে সিডবি। সিডবি প্রতিষ্ঠা হয়েছিল 1990 সালে। আর সিডবির যদি বলা হয় বর্তমানে এক্সিকিউটিভ চিফ কে রয়েছেন, তো মনোজ মিত্তাল, চেয়ারম্যান অ্যান্ড এমডি। চেয়ারম্যান অ্যান্ড এমডি হচ্ছেন মনোজ মিত্তাল, চেয়ারম্যান এবং এমডি। 16 নম্বর প্রশ্ন, জুন 2025-এ ভারতের বায়ু শক্তির ক্ষমতা 10.5% বৃদ্ধি করার পর ভারতের মোট বায়ু শক্তির ক্ষমতা কত? রিসেন্টলি জুন 2025-এ ভারতের বায়ু শক্তির ক্ষমতা 10.5% বৃদ্ধি পেয়েছে। এতে ভারতের মোট বায়ু শক্তি কত বৃদ্ধি পেয়েছে? কারেক্ট আনসার হবে মোট বায়ু শক্তি হচ্ছে 51.5 গিগাওয়াট। আর সব দিউ জেলা হচ্ছে কি বললাম এক্ষুনি, সৌরশক্তির মাধ্যমে পরিচালিত প্রথম। আর ভারতের টোটাল বায়ু শক্তি উৎপাদিত হচ্ছে কত? 51.5 গিগাবাইট। গিগাবাইট হবে না ওয়াট হবে? ওয়াট হবে, এটা বাইট হয়ে গেছে, গিগাওয়াট হবে এটা কিন্তু।
ঠিক আছে, গিগাওয়াট, বাইট নয়। 17 হচ্ছে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে কাকোরি ট্রেন ডাকাতি মামলার আসামি ছিলেন না। কাকোরি ট্রেন ডাকাতি মামলার আসামি ছিলেন না। কাকোরি ট্রেন ডাকাতি মামলাটা ছিল উত্তরপ্রদেশের কাকোরি বলে একটা জায়গা আছে, সেইখানে ট্রেনের উপরে ইংরেজদের তহবিলকে মানে ডাকাতি করার চেষ্টা হয়েছিল। ঠিক আছে, তো ওই কাকোরি ট্রেন ডাকাতি মামলাটা হচ্ছে উত্তরপ্রদেশের কাকোরির কাছে। প্রধান আসামি ছিলেন যেমন রামপ্রসাদ বিসমিল, তারপর আশফাকুল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশন সিং, এরা ছিলেন। কিন্তু এই যে ভগৎ সিং, শহীদ ভগৎ সিং, তিনি কাকোরি ট্রেন ডাকাতি মামলার আসামি ছিলেন না। তাহলে অপশান 1 কারেক্ট আনসার। 18 হচ্ছে ডোলোমাইট হলো একটি ড্যাশ। ডোলোমাইট হলো একটি কার আকরিক? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম কার আকরিক হচ্ছে? কারেক্ট আনসার হবে ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ডোলোমাইট। ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ডোলোমাইট। এই যে ক্যালসিয়াম CaMg, ডলোমাইটের আমি সংকেতটা বলে দিচ্ছি CO3 তার হোল 2। এখান থেকে Mg ম্যাগনেসিয়ামকে আলাদা করা হয়, এখান থেকে ম্যাগনেসিয়ামকে আলাদা করা হয়, এটি হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন আমরা দেখব। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা প্রত্যেকে শেয়ার করো। ঠিক আছে, বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? ভারতের সংবিধানের আর্টিকেল 52 52 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। ঠিক আছে, 20 নম্বর প্রশ্নটা আমরা দেখব। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2025 সূচিতে ভারতের র্যাঙ্ক কত? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2025 সূচিতে ভারতের র্যাঙ্ক কত? এর আগের র্যাঙ্কগুলো বলে দিচ্ছি। 2021 সালে ভারতের র্যাঙ্ক ছিল মোটামুটি 121। 2022 সালে র্যাঙ্ক হয়েছিল 129-এর মতো বা 125। 2025 সালে 24-এ সেটা কমে যায়, 2023-এ সেটা কমে যায়, 2024-এ সেটা আবার কমে যায়, আর এখন দাঁড়িয়েছে 99। অনেকটাই উন্নত করেছে ভারত সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিক থেকে। এই প্রথম ভারত 100-এর মধ্যে ঢুকেছে, এই প্রথম ভারত 100-এর মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্টে ভারত 100-এর মধ্যে ঢুকেছে। ঠিক আছে, তাহলে 99। 20 নম্বর প্রশ্নে আমরা যাব। সম্প্রতিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মানে রো, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রো এর চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। রো এর চিফ, রো প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে। ঠিক আছে, রো প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে, হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে। আর এই যে রো এর বর্তমান চিফ হচ্ছেন পরাগ জৈন। পরাগ জৈন। আর প্রথম অপশানটাই দেখতে পাচ্ছ অরুণ শ্রীনিবাস, তিনি বর্তমানে অরুণ শ্রীনিবাসকে মেটা এর হেড করা হয়েছে। ভারতের মেটা এর হেড করা হয়েছে অরুণ শ্রীনিবাসকে, আর পরাগ জৈন হচ্ছেন রো এর চিফ। চলে যাও পরবর্তী নেক্সট প্রশ্ন 22 নম্বর। বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার ড্যাশ স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। আমার যদ্দূর মনে পড়ছে 1875 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এটা ভারতের মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত। প্রশ্ন থাকে যে কোথায় অবস্থিত, তো দালাল স্ট্রিটে অবস্থিত। ঠিক আছে, আর এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। 23 নম্বর প্রশ্নে আমরা যাব। যমুনা এক্সপ্রেসওয়ে কোন জোড়া শহরকে সংযুক্ত করে? এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষা দেবে। একটা জলপথের নাম দিয়ে দিতে পারে, যে কলকাতা থেকে বারাণসী, এই ধরনের যে কোনো জলপথ 1, জলপথ 2, ন্যাশনাল ওয়াটারওয়েজ বা NWW, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 কোথা থেকে কোথা, 2 কোথা থেকে কোথা, বা যমুনা এক্সপ্রেসওয়ে কোন কোন সিটিকে কানেক্ট করছে, সাগরমালা প্রজেক্ট কোন কোন শহরকে কানেক্ট করছে, এই ধরনের প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়। তো যমুনা এক্সপ্রেসওয়ে কোন জোড়া শহরকে সংযুক্ত করে? কারেক্ট আনসার হবে গ্রেটার নয়ডা এবং আগ্রা। গ্রেটার নয়ডা এবং আগ্রাকে সংযুক্ত করছে যমুনা এক্সপ্রেসওয়ে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের মধ্যে কে একজন আন্তর্জাতিক শুটিং খেলোয়াড়? শুটিংয়ের নাম শুনলেই সব থেকে প্রথমে যেটা আমাদের মাথায় আসে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা নামটা সবচেয়ে প্রথম মাথায় আসে, কিন্তু এই অভিনব বিন্দ্রা হচ্ছেন প্রথম ভারতীয় যিনি 2008 সালে ভারতকে অলিম্পিকে
অলিম্পিকে নোবেল হয় না, অলিম্পিকে গোল্ড মেডাল প্রথম এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিকে। ঠিক আছে, তিনি হচ্ছেন ভারতের শুটার। তো এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে আন্তর্জাতিক শুটিং খেলোয়াড় গগন নারাঙ্গ। কে? গগন নারাঙ্গ। 25 নম্বর প্রশ্নে আমরা যাব, রাজ্যসভার চেয়ারপারসন কে? ইজি প্রশ্ন একদমই। এই প্রশ্নের উত্তর তো আমি প্রত্যেকদিন তোমাদের কমেন্টের জন্য বলি যে তোমরা এটার উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে রাজ্যসভার চেয়ারপারসন কে থাকেন, রাষ্ট্রপতি, গভর্নর, উপরাষ্ট্রপতি নাকি প্রধান বিচারপতি। যেটা কারেক্ট আনসার হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো, শেয়ার করে দাও। আর আমাদের যদি আমাদের কাছ থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইলে এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো।